তার আগে আমি কিছু একটু জিনিস প্রবাবলি অ্যাক্সেস করা যাবে না পিসিতে, এটা তোমরা একটু জেনে নিও, বাট সম্ভবত করা যাবে না। আচ্ছা, তো শুরু করার আগে আমি যেরকমটা বলেছি যে একটু ইন্ট্রোডাকশন ক্লাস যেহেতু, তো সেক্ষেত্রে আচ্ছা, আমার নাম পলাশ ধর। তোমরা হয়তো অনেকে আমার ক্লাস আগে দেখেছো, আর অনেকে হয়তো দেখোনি, অন্য কোথাও দেখতে পারো বা নাও দেখতে পারো, দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট আমার ক্লাস যারা প্রথম করছো বা আগেও করেছো, তাদের জন্য আমি একটা জিনিস একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে এই যে ম্যাথের পার্ট এবং রিজনিং এর পার্টটা যে আমি করাবো, সেখানে ম্যাথের একটা প্রপার ম্যাথের একটা অর্ডারিং দরকার। ওকে, এই অর্ডারিং জিনিসটা কি? হ্যাঁ, আনএকাডেমি ছিল। ওকে, তো এই প্রপার অর্ডারিংটা কি? দেখো, এই অর্ডারিং ব্যাপারটা হচ্ছে আমাদের বিভিন্ন বইয়ে যে জিনিসগুলো আছে, একটু মন দিয়ে শোনো। যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করো, বাট আপাতত এখানে ফোকাস করো। দেখো, প্রপার অর্ডারিং জিনিসটা কি? আমাদের বিভিন্ন বইয়ে বিভিন্ন চ্যাপ্টার আগে পরে করে দেওয়া থাকে। হ্যাঁ, আছি। বিভিন্ন বিভিন্ন বইয়ে বিভিন্ন অর্ডারিং এ থাকে, কিন্তু ব্যাপারটা কি, প্রবলেমটা কোথায় হয়? দেখো, আমাদের যদি আমরা, যেমন আমি শুরু করি কি থেকে, নাম্বার সিস্টেম, আমি এক্ষুনি বললাম। এবার অনেক বইয়ে এই নাম্বার সিস্টেমটা প্রথমে দেওয়া থাকে না, কিন্তু নাম্বার সিস্টেমটা শুরুতে যদি না করি তাহলে সমস্যাটা কোথায় সেটা আমি একটু বলে দিই। নাম্বার সিস্টেম যদি আমি শুরুতে না করি তাহলে কি সমস্যা হবে, আমি সেই জায়গাটা একটু বলে দিই। নাম্বার সিস্টেম এমন একটা জায়গা যেখানে আমরা প্রথম যেই জিনিসগুলোর সঙ্গে পরিচয় হই সেগুলো হচ্ছে ডিজিট, নাম্বার, নিউমেরাল, এক্সেট্রা। নিউমেরাল জিনিসটাকে আমি পরে আসছি। এবার ধরে নাও যে অনেক বইয়ে আবার আমি এটাও দেখেছি যে মেন্সুরেশন আগে করাচ্ছে, তারপরে কি করাচ্ছে, তারপরে করাচ্ছে জিওমেট্রি। কিন্তু সমস্যা কোথায়? জিওমেট্রি হচ্ছে একটা কনসেপ্টের নাম, যে কনসেপ্টটা তুমি যতক্ষণ না জানবে ততক্ষণ পর্যন্ত তার অ্যাপ্লিকেশন, অর্থাৎ জিওমেট্রির অ্যাপ্লিকেশন মানে মেন্সুরেশনের পার্টটা তুমি করতে পারবে না। সুতরাং এই অর্ডারিংটা খুব প্রয়োজন। হ্যাঁ, আমি সব দেবো, দাঁড়াও, সবে তো শুরু। কোন বুক ফলো করতে হবে বলে দিচ্ছি। দেখো, বাংলায় যদি কেউ ফলো করতে চাও, আমি যদিও বলবো বাংলায় ফলো না করাটাই ভালো। যদি একান্ত ফলো করতে যাও বাংলায়, তাহলে সুবির দাসের বইটা ফলো করতে পারো। সুবির দাস স্যারের বইটা যথেষ্ট ঠিকঠাক বই কন্টেন্টের দিক থেকে। কিন্তু বাংলায় ফলো করতে আমি এই কারণে না করব, তোমাদের মেইনসে পুরো প্রশ্নটাই থাকবে কিন্তু ইংলিশে। যদিও প্রিলিমসে তোমরা কিছু প্রশ্ন বাংলায় অপশনে বাংলায় তুমি পেয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের খুব একটা লাভ হবে না, কারণ মেইনসে গিয়ে তোমাদের 200 নম্বরে ম্যাথ যাই করতে হবে। তো তখন কি করবে? তখন তো হিমশিম খাবে। আর ম্যাথ এমন একটা চ্যাপ্টার, যতক্ষণ না তুমি প্রশ্নগুলো পড়ে ডিকোড করে বাংলায় করতে না পারবে ততক্ষণ পর্যন্ত জিনিসটাকে বুঝতে পারবে না, মানে যারা আর কি বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে। আদারওয়াইজ ইংলিশের বই দেখে ফলো করাই ভালো। আছে ইংলিশে কোন বইটা ফলো করবো? আর এস ফলো করবো, করতে পারো। তারপরে তুমি মার্কসম্যানের একটা বই আছে, প্রিভিয়াস ইয়ারের কালেকশন, সেই বইটা ফলো করতে পারো। আচ্ছা, আর কি ফলো করতে পারো? আর হচ্ছে তুমি রাকেশ যাদব স্যারের যে এসএসসি বা সিজিএল এর যে প্রিভিয়াস ইয়ারের কালেকশন গুলো আছে সেই বইটা ফলো করতে পারো। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে তোমরা ফলো করতে পারো। বইয়ের ব্যাপারে আমি আরো ডিটেলসে বলবো, আগে তো একটু হোক এগোক। আচ্ছা, নাম্বার সিস্টেম প্রথমে করব, তারপরে তারপরে আমরা যখন অ্যারিথমেটিক শুরু করতে যাব। আচ্ছা, নাম্বার সিস্টেমটাকে আমি একটু বলে দিই, আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। একটা তো নাম্বার সিস্টেম মানে একটা নিজস্ব একটা চ্যাপ্টার আছে। তারপরে নাম্বার সিস্টেমের সঙ্গে আমি যেটা করব, ডেসিমেল আর হচ্ছে ফ্র্যাকশনের পার্টটা, এটা অনেক সময় নাম্বার সিস্টেমের মধ্যেই ধরা হয়, কিন্তু আমি আলাদা চ্যাপ্টার করব। আচ্ছা, আর কি করব? ডেসিমেল ফ্র্যাকশনের পরে আমরা এই এলসিএম এইচসিএফ করব। আচ্ছা, আরেকটা কি করব, যেটা পরে গিয়ে আমাদের কাজে লাগবে, শর্টকাট। শর্টকাট মানে শর্টকাট ফর্মুলা নয় অবশ্যই, শর্টকাট ক্যালকুলেশন। ঠিক আছে, কিরণের বই ফলো করতে পারো, রাকেশ যাদব বই ফলো করতে পারো, একদম সবই ফলো করতে পারো, ফলো করা নিয়ে কোনো অসুবিধা নেই। চঞ্চল ঘোষের বই, কামাল হাসানের বই, এগুলো ফলো করবে না, বাকি যে কোনো স্ট্যান্ডার্ড বই ফলো করতে পারো। আচ্ছা, তো এই জিনিসটাকে আমরা চারটা ভাগে ভাগ করে নিয়েছি। এরপর আমরা যখন অ্যারিথমেটিক শুরু করব, পার্টিকুলারলি যখন অ্যারিথমেটিকটা শুরু করব, তখন একটা জিনিস আমি বলে দিই। অ্যারিথমেটিকে আমরা কি করব? অ্যারিথমেটিকে আমরা প্রথমে
একদম শুরুতে 3টে চ্যাপ্টার করে নেব, পার্টিকুলারলি 3 থেকে 4টে চ্যাপ্টার করব। প্রথম কি করব? প্রথমে হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ। সেকেন্ডে কি করব? রেশিও প্রপোর্শন। থার্ডে কি করব? অ্যাভারেজ। আরো একটা চ্যাপ্টার করব, সেটা আমি খুব ডিটেলসে হয়তো যাব না, বাট ইউনিটারি মেথড। এবার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। এই যে আমি যে এই 4টে চ্যাপ্টারের কথা বললাম, এই 4টে চ্যাপ্টার যখন আমি করাবো, কেন এই 4টে চ্যাপ্টার সবার আগে করাচ্ছি এটা বুঝতে হবে। পার্সেন্টেজ চ্যাপ্টারটা, রেশিও প্রপোর্শন, অ্যাভারেজ, ইউনিটারি মেথড, এইগুলো বেসিক্যালি কোনো অ্যাপ্লিকেশন চ্যাপ্টার নয়। রাদার এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা কনসেপ্টের চ্যাপ্টার। পার্সেন্টেজ হচ্ছে একটা কনসেপ্টের নাম, রেশিও প্রপোর্শন একটা কনসেপ্টের নাম, অ্যাভারেজ একটা কনসেপ্টের নাম, ইউনিটারি মেথড হচ্ছে একটা কনসেপ্টের নাম। এই কনসেপ্ট গুলো যখন শিখবো, তখন অ্যারিথমেটিকের বাকি জায়গাগুলোতে এই অ্যাপ্লিকেশন করতে পারবো। যেমন ধরো টাইম অ্যান্ড ওয়ার্ক, প্রফিট অ্যান্ড লস, তোমার সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপরে ভালো ধরো টাইম অ্যান্ড ডিস্টেন্স, তারপরে ধরো মিক্সার এলিগেশন, তারপরে ধরো তোমার এজ রিলেটেড প্রবলেম। এই যে অ্যারিথমেটিকের বাকি চ্যাপ্টার গুলো আছে না, ফার্স্ট একটা অবজেক্টিভ অ্যাড করতে পারো। এই যে বাকি যে চ্যাপ্টার গুলো আছে অ্যারিথমেটিকের, সেইগুলোতে সব কটাতে এই 4টে কনসেপ্টই ঘুরে ফিরে ব্যবহার হবে। আমার ক্লিয়ার? কারোর কোনো প্রশ্ন আছে এই ব্যাপারটা নিয়ে? আমরা কেন এই 4টে চ্যাপ্টার প্রথমে করব? এই 4টে চ্যাপ্টার হচ্ছে কনসেপ্ট চ্যাপ্টার। এইগুলো আমরা যতক্ষণ না শিখতে পারবো, ততক্ষণ পর্যন্ত এর অ্যাপ্লিকেশন আমরা পরের চ্যাপ্টার গুলোতে ইউজ করতে পারবো না। তার জন্য এই চ্যাপ্টার গুলোকে আমাকে আগে করতে হবে। ইনফ্যাক্ট তোমরা যখন দেখবে যে আমরা যখন সিম্পলিফিকেশন করব, তখনও আমরা দেখবো শর্টকাট, পার্সেন্টেজ, এই চ্যাপ্টার গুলোকে বার 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 ইউজ হচ্ছে। ওকে, তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। আমি মোটামুটি একটা ওভারভিউ দিয়ে দিলাম। এবার আমি একটা অর্ডারিং বলছি, যেই অর্ডারিং এ আমরা মোটামুটি ক্লাস করব। অর্ডারিংটা দেখো। এই হচ্ছে আমাদের অর্ডারিং। ম্যাথের ক্লাসের অর্ডারিং যদি বলো, এই অর্ডারিং এ আমরা ক্লাস করব। এবার আমি এখানেও একটু বলে দিই, নাম্বার সিস্টেমে বললাম প্রথমে করব, এইটাকে আমরা 4টে ভাগে ভাগ করেছি কিছুক্ষণ আগে বললাম। ডেসিমেল ফ্র্যাকশন, শর্টকাট ক্যালকুলেশন, এলসিএম, এইচসিএফ, হয়ে গেল নাম্বার সিস্টেমের পুরো জিনিসটা। তারপর আমি কি বলেছি? পার্সেন্টেজ, অ্যাভারেজ আর রেশিও প্রপোর্শন। আমি ইউনিটারি মেথড মানে কি? ইউনিটারি মেথড হয়ে যাবে, সব হয়ে যাবে, কোনো চাপ নেই। ইউনিটারি মেথড মানে কি? ইউনিটারি মেথড মানে হচ্ছে ঐকিক নিয়ম, যেটাকে আমরা বলি, সেই জিনিসটাকে আমরা এরপরে আসবো। আচ্ছা, এবার হচ্ছে এই যে পার্টটা দেখতে পাচ্ছ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, পার্টনারশিপ, মিক্সার অ্যালিগেশন, টাইম ওয়ার্ক এফেক্ট বা পাইপ অ্যান্ড সিস্টার, আচ্ছা টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রবলেম রিলেটেড টু ট্রেন, বোট অ্যান্ড স্ট্রিম, রেস রিলেটেড প্রবলেম, এটা এখন দিচ্ছে, আগে দিত না। এই জিনিসগুলো আমরা এক এক করে করতে চাই। ঠিক আছে? ইমপ্রুভ করার প্রথম শর্ত হচ্ছে আগে কনসেন্ট্রেট করো, যেগুলো বলছি ইনস্ট্রাকশন গুলো শোনো। অর্ডারিং অনুযায়ী যদি ঠিকমতো করতে পারো, তাহলে ম্যাথের ভয়টাও দূর হবে, আর ঠিকমতো ট্র্যাকেও থাকতে পারবে। এবার আমি যেটা করলাম, হ্যাঁ, নাম্বার সিস্টেম দিয়েই শুরু হবে একদম। এবার জিওমেট্রি, তারপরে মেনসুরেশন। জিওমেট্রির আগে মেনসুরেশন না। এবার জিওমেট্রির আগে অনেক জায়গায় ত্রিকোণমিতি দেয়, কিন্তু জিওমেট্রি মানে কি? জিওমেট্রি মানে যেখানে আমরা অ্যাঙ্গেল, লাইন, কোণ ইত্যাদি সম্বন্ধে আমরা আলোচনা করব। আর এখানেও ত্রিকোণমিতিতে সেই কোণ নিয়েই আলোচনা হয়। সুতরাং আগে জিওমেট্রি, তারপরে ত্রিকোণমিতি, তারপরে হাইট অ্যান্ড ডিস্টেন্স। অ্যালজেব্রা, সার্টস অ্যান্ড ইন্ডিসিস, এগুলো খুব ইম্পর্টেন্ট, এখন প্রশ্ন দিচ্ছে বেশ কিছু। সিম্পলিফিকেশন বললাম, সিম্পলিফিকেশন থেকে প্রত্যেক বছর গড়ে 10 থেকে 15টা প্রশ্ন থাকে, মেইনস এর কথা বলছি। ইনফ্যাক্ট নাম্বার সিস্টেমে গড় পত্তা 15-16টা প্রশ্ন থাকে প্রত্যেক বছর। সুতরাং এই চ্যাপ্টারটা খুব 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 ইম্পর্টেন্ট। ওকে, পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি আমি করাবো। অনেকে হয়তো মনে করছে কেন এটা করাচ্ছি, কোনো কাজে লাগার নয়, কিন্তু কাজে লাগবে। একটু ওয়েট করলেই বুঝতে পারবে পরীক্ষায় এর পরে পারমুটেশন কম্বিনেশন হিউজ পরিমাণে ইনক্লুড করবে, কারণ যেই ট্র্যাকে যাচ্ছে তাতে এরপরে পারমুটেশন কম্বিনেশন ইনক্লুড হবে। আর ডিআই তোমরা দেখেছো, আগের বার 12-13টা প্রশ্ন দিয়েছিল, আগের বার সম্ভবত। ঠিক আছে? শর্টকাট শিখবো না, বড় করেও শিখবো না। শর্টকাট আর বড় করে শেখার মাঝামাঝি একটা জিনিস আছে, সেটা বলবো। শর্টকাট মানেই যে সেটা কম টাইমে হবে, আর শর্টকাট না শিখলেই যে সেটা বড় হবে, এরকম ভাবার কোনো কারণ নেই। একটু শুরু করতে দাও আমাকে, আমাকে একটু কিছুদিন টাইম দাও, আমাকে অন্তত 5-6 দিন টাইম দাও, আমি বুঝিয়ে দেবো কিভাবে করতে হবে।
ঠিক আছে, ফুল স্ক্রিন না আসুক, খুব অসুবিধা হচ্ছে কি? ফুল স্ক্রিন করলে আমি এবার কমেন্ট ফমেন্ট কিচ্ছু দেখতে পাবো না। আমার মনে হয় না খুব একটা অসুবিধা হচ্ছে ফুল স্ক্রিন না থাকে, ওটা মনে হয় না ইস্যু। রিজনিং এর ক্ষেত্রে বলি, রিজনিংটা আমি করাবো। রিজনিং এর ক্ষেত্রে এই অর্ডারিং আমি করাবো, কিন্তু এগেইন রিজনিং এর ক্ষেত্রে কোন রকম অর্ডারিং সেই অর্থে প্রয়োজন হয় না, ম্যাথে যেই অর্থে অর্ডারিংটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, ঠিক আছে? কিন্তু রিজনিং এর ক্ষেত্রে সেরকম কিছু প্রয়োজন হয় না। আচ্ছা, কিন্তু রিজনিং এ আমরা এই অর্ডারটা ফলো করবো মোটামুটি ধরে নাও। কিছু কিছু চ্যাপ্টারের ক্ষেত্রে দরকার হয়, যেমন ক্লক ক্যালেন্ডারটা একসঙ্গে শেখাটা ভালো একদিক দিয়ে। তারপরে ধরো কোডিং টিকোডিং শেখার পরে ব্লাড রিলেশন বা ব্লাড রিলেশনের মধ্যে কিছু কোডেড ফরম্যাটে ব্লাড রিলেশন দেয়, সেগুলো দরকার। ওর জন্য আগে কোডিং ডিকোডিংটা দরকার। রেকর্ডিংটা দেখে নেবে, আমি বলে দিয়েছি অলরেডি, কারণ এখন যদি আবার বলি তাহলে বাকিদের অসুবিধা হবে। আচ্ছা, এখানে এই অর্ডারিংটা আমরা ফলো করব। আর লাস্টে গিয়ে আমরা যেই জিনিসগুলো নতুন আছে কিছু, যেমন ইনপুট আউটপুট, মেশিন ইনপুট আউটপুট যেটাকে বলে, মেশিন ইনপুট আউটপুট, সেই জিনিসটা করব। পাজল সিটিং অ্যারেঞ্জমেন্ট করব, ডেটা সাফিসিয়েন্সি করব, মিরর ইমেজ এমবেডেড ফিগার বা অ্যানালিটিক্যাল রিজনিং এর যে পার্টগুলো আছে সব করব। কোনো কিছু বাদ যাবে না, যা যা তোমাদের পরীক্ষায় আসছে বা আসতে পারে সব হবে। রিজনিং এর বুক, রিজনিং এর জন্য যে কোনো স্ট্যান্ডার্ড বই কেনো। আমি বলবো ভালো হয় যদি আরিহ্যান্তের যেই মোটা হলুদ বইটা আছে না, আরিহ্যান্তের দেখবে একটা মোটা হলুদ বই আছে, দুটো বই হয়, একটা কালো বই একটা হলুদ বই, আমি বলবো হলুদটা কেনো। আর যদি কারোর কাছে আগরওয়াল আর এস আগরওয়াল স্যারের বই থাকে তাহলে সেটাও করতে পারো। বেঙ্গলি মানেটা বলুন, কিসের বেঙ্গলি মানে? আচ্ছা, চল এবার এগোনো যাক আর একটু। কারোর কোনো প্রশ্ন আছে আপ টু দিস পয়েন্ট? কারোর কোনো ডাউট, কারোর কোনো কনফিউশন কিছু আছে, কোনো প্রশ্ন আছে করতে পারো, আদারওয়াইজ আমি শুরু করব নাম্বার সিস্টেম। বলে ফেল যার যা প্রশ্ন আছে। হবে, বাট ওখানে এক্সাম্পল একটু কম আছে, প্র্যাকটিস একটু কম করা যায়। হলুদটা পরে কিনে নিও, আগে এটা শেষ করে নাও যদি থাকে। হ্যাঁ হ্যাঁ, একদম প্রথম থেকেই করাবো, কোনো চিন্তা নেই সেসব ব্যাপার। আমি ওই জন্য না আগে তোমার স্ট্রাকচারটা বলে দিলাম। একটু আমার সঙ্গে কোঅপারেট করো, একটু কোঅপারেট করো, তোমাদের সব প্রবলেমের তোর বের করার চেষ্টা করবো। ম্যাথের বই বলে দিয়েছি, যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই, চঞ্চল ঘোষ বা কামাল হাসান এরকম বই বাদ দিয়ে যে কোনো বই কিনতে পারো। যে কোনো স্ট্যান্ডার্ড বই, আর এস আগরওয়ালের বই, আর এস আগরওয়াল স্যারের বই কিনতে পারো, রাকেশ যাদব স্যারের বই কিনতে পারো, যদি চাও কিরণের পাবলিকেশনের বই কিনতে পারো, যদি চাও আরিয়ান্তের ফার্স্ট ট্র্যাক ম্যাথ কিনতে পারো, যে কোনো একটা কিনতে পারো, কোনো অসুবিধা নেই। বাংলায় হলে সুবিদ দাসের ম্যাথ, সুবিদ দাসের রিজনিং। লসাগু বসাগু, এলসিএম এইচসিএফ হচ্ছে লসাগু বসাগু। ক্র্যাক টেস্ট, ক্র্যাক টেস্ট মানে এটা কোন বই? ওটা কি ক্র্যাক ডাব্লিউবিসিএস এর যে রিজনিং বই বলছো সেটা? কিন্তু বুঝতে পারছি না। সব পাবে, দাঁড়াও শুরু হোক। অ্যাডভান্স ম্যাথে সব পড়াবো, অ্যাডভান্স ম্যাথে সব পড়াবো, কিছু বাদ দেবো না। কি পড়াবেন না জিজ্ঞেস করো। অ্যাডভান্স ম্যাথের মধ্যে সব করাবো, জিওমেট্রি করাবো, মেনসুরেশন করাবো, ত্রিকোণমিতি করাবো, হাইট অ্যান্ড ডিস্টেন্স করাবো, অ্যালজেব্রা করাবো, সার্ট ইন্ডিসিস করাবো, সিম্পলিফিকেশন করাবো, পারমুটেশন কম্বিনেশন করাবো, প্রবাবিলিটি করাবো, ডেটা ইমপ্লিমেন্টেশন ডিআই করাবো। কি করাবো না সেটা বলো। দেওয়া যাবে, একদম দেওয়া যাবে, যে যে কোনো পরীক্ষা দিতে পারো। স্টার্ট করি এবার, এবার স্টার্ট করা যাক। লেটস স্টার্ট, একদম চলো। তো আমি যেটা বললাম, নাম্বার সিস্টেম দিয়ে শুরু করব। এবং আমি ধরে নিচ্ছি সবার কাছে আমার একটা অনুরোধ আছে। অনুরোধটা হচ্ছে যারা শুরু করছো তারা মন দিয়ে শোনো, যারা এই জিনিসগুলোকে জানো একটু কোঅপারেট করো, কারণ তোমাদের বুঝতে হবে যে সবাই সবকিছু জানে না। তো সেই জায়গা থেকে আমি শুরু করছি, আশা করি খারাপ লাগবে না, নতুন কিছু নিশ্চয়ই শিখতে পারবে, সেই আশাটুকু রাখছি। আর কেমন লাগছে অবশ্যই জানাবে।
একদম বলে দেবো এবং লিখেও দেওয়া আছে ম্যাক্সিমাম, কোনো চিন্তা করতে হবে না, আমি সবার কথা ভেবে করছি, সব বাংলা মানেও লেখা আছে। একটু ওয়েট করো, দেখো শুরু করতে দাও। এবার একটু প্রশ্ন ভাবাও, এবার কারণ আমার কনসেন্ট্রেশন এবার ব্রেক হবে, এবার আমি আর কোশ্চেন দেখবো না সেই অর্থে, যদি কিনা এই রিলেটেড প্রশ্ন না হয়। সবার প্রথমে আমরা শুরু করব হচ্ছে নাম্বার সিস্টেম। যখন শুরু করছি বুঝতেই পারছো নাম্বার সিস্টেমের প্রথম এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা নিয়ে আমাদের কাজ করতে হবে সেটা কি? নাম্বার। বাট নাম্বার তো আকাশ থেকে পড়েনি, নাম্বার তো আকাশ থেকে পড়েনি, নাম্বার তৈরি হয়েছে কতগুলো ডিজিট বা অঙ্ক দিয়ে। অঙ্ক মানে যেগুলোকে ডিজিট বলি আমরা। পৃথিবীতে ডিজিট খুব লিমিটেড, ডিজিট খুব লিমিটেড, কেবলমাত্র 10টা ডিজিট আছে। সেগুলো কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9, দ্যাটস ইট। ডিজিট শেষ, এখান থেকে শুরু এখানে শেষ ডিজিট। এবার দেখো এই ডিজিট গুলো কি কাজে ব্যবহার হয়। আমাদের ডিজিট লাগে হচ্ছে নাম্বার বা নিউমেরাল, নাম্বার এবং নিউমেরাল দুটোর ক্ষেত্রে, বিশেষ করে নিউমেরাল। যেমন ধরো আমি যদি নাম্বারের কনসেপ্ট দেখি, আগে নাম্বার জিনিসটা কি দেখো, গুলিয়ে ফেলবে না, দুটো আলাদা জিনিস আছে নাম্বার আর নিউমেরাল। দুটোর পার্থক্য কি? নাম্বার মানে কি? নাম্বার ইজ এ কনসেপ্ট। কিরকম কনসেপ্ট? ধরো তুমি, আমরা লুডো খেলি, যেখানে ডাইস দিয়ে লুডো খেলি, সেই লুডোর ডাইস বা লুডোর ছক্কা যেটা থাকে সেখানে ধরো 4 পড়েছে। এবার ওখানে কি লেখা থাকে 4? ওখানে কি 4 লেখা থাকে? কোনোদিনও দেখেছো 4 লেখা থাকে? ইয়েস অর নো? লেখা থাকে না নিশ্চয়ই। সেখানে তুমি কি করে বোঝো যে এটা 4? কি করে বুঝবে এটা 4? বুঝবে এখানে কতগুলো ডট আছে সেটা কাউন্ট করে, 1 2 3 4টে ডট আছে, তাই 4, রাইট? ধরো এখানে কতগুলো জার পড়ে রয়েছে, এবার তোমাকে বললো এখানে কটা জার আছে, কোথাও লেখা আছে কটা জার আছে? বলো দেখি কটা জার আছে, এখানে কটা জার আছে বলো। হ্যাঁ পিডিএফ দেবো ভাই, আগে দেখো একটু মন দিয়ে অ্যান্সারটা করার চেষ্টা করো। 10টা। কি করে বুঝলে? 10 তো লেখা নেই, কাউন্ট করছি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। ঠিক বলেছো। এবার ধরো এখানে কটা কুকুর আছে যদি বলি, তাহলে কটা আছে? 1 2 3 4 5, 5টা। এখানে 10টা, এখানে 4টে, এখানে 2টো। এগুলো কি করে বুঝছি? এগুলো কি করে বুঝছি? কোথাও লেখা আছে? কোথাও লেখা নেই, কিন্তু তাও বুঝতে পারছি। কেন বুঝতে পারছি? কারণ আমি কাউন্ট করতে জানি, কারণ আমি কাউন্ট করতে জানি এবং কাউন্ট করে জানছি। এই যে কাউন্টিং করার ব্যাপারটা, একটা জিনিস যদি লেখা না থাকে কত, তবুও আমি সেই জিনিসটার কাউন্টিং করতে পারছি, কাউন্টিং করার কনসেপ্টটাকে বলছে নাম্বার। কাউন্টিং করার কনসেপ্টটাকে বলছে নাম্বার। আর সেই নাম্বারকে যখন তুমি কোথাও লিখছো, যখন তুমি কোথাও লিখছো তখন সেটা হয়ে যাচ্ছে কি? নিউমেরাল। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। 1 একটা ডিজিট, 5 একটা ডিজিট, 3 একটা ডিজিট, সেই তিনটে মিলে কি হলো? 153। এখানে কটা ডট আছে কাউন্ট করে তুমি বুঝতে পারছো 153টা আছে। কি করে গুণে বুঝছো? তাই 153 নাম্বার, কারণ এটা একটা কনসেপ্টকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু যদি কোথাও 153 লেখা থাকে, এই যে লেখার ভাষাটা 153, এইটা হচ্ছে নিউমেরাল। তাহলে 153 এইটাও কি? নিউমেরাল। বুঝতে পারছো? যদি যেটাকে আমরা লিখিতভাবে প্রকাশ করি তখন সেটা নিউমেরাল, আর যদি সেটা কাউন্ট করে বা কোনো উপায়ে বুঝতে পারি, কনসেপচুয়ালি বুঝতে পারি, তখন সেটা নাম্বার। নাম্বারের লিখিত ফর্ম হচ্ছে নিউমেরাল। আর নিউমেরাল তৈরি হয় কি দিয়ে? কতগুলো ডিজিটের কম্বিনেশন, আর কিছুই না। যেমন আমি যদি বলি যে ডি কি, ডি একটা লেটার, ও একটা লেটার, জি একটা লেটার, এগুলো কম্বাইন্ড হয়ে একটা ওয়ার্ড ডগ তৈরি হচ্ছে। কিন্তু একটা কুকুর দেখেও তো আমি বলতে পারি এটা কুকুর। কোথাও তো কুকুরের গায়ে লেখা থাকে না কয়রসু র, বা ডিও জি ডগ, লেখা থাকে না। তাহলে কি করে বুঝি? কারণ হচ্ছে আমরা সেটার কনসেপচুয়াল আইডিয়া পাই, যে কনসেপচুয়াল আইডিয়া সেটা হচ্ছে দেখে বোঝার, সেটা হচ্ছে নাম্বার।
ওয়ার্ডকে আমরা কম্পেয়ার করতে পারি নিউমেরালের সাথে, লেটারগুলোকে কম্পেয়ার করতে পারি ডিজিটের সাথে। ওকে, এবার ধরো আমার এখানে আমি যদি বলি যে একটা জায়গায় 7টা আমি হাঁস দেখতে পাচ্ছি বা 7টা ডিম রয়েছে একটা জায়গায়। এবার আমি যে এই যে 7 লিখলাম, 7টা ডিম, 7 লিখলাম, এই 7টা কি নাম্বার না ডিজিট? নাম্বার, বা নাম্বার না লিখে আমি যদি নিউমেরাল লিখি, নিউমেরাল না ডিজিট, কোনটা হবে বলো দেখি? বলো এটা কোনটা হবে, নাম্বার নিউমেরাল না ডিজিট? ডিজিট, 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 ডিজিট আসছে না। এটা সেক্ষেত্রে হবে হচ্ছে নিউমেরাল। কেন? এবার একটু বোঝার চেষ্টা করো কেন এটা নিউমেরাল। নিউমেরাল এই কারণে যে আমি এখানে একটা কনসেপ্টকে রিপ্রেজেন্ট করছি, আমি একটা কনসেপ্টকে রিপ্রেজেন্ট করছি, এই 7টা দিয়ে একটা কনসেপ্টকে রিপ্রেজেন্ট করছি। যখন কোনো নাম্বার তৈরি করার জন্য কিছু ইউজ হবে তখন সেটা ডিজিট, কিন্তু এইটা যখন একটা কনসেপ্টকে রিপ্রেজেন্ট করছে তখন সেটা কাউন্টিংকে রিপ্রেজেন্ট করছে, তখন সেটা হচ্ছে নিউমেরাল বা নাম্বার বলবে। ওকে, একদম ঠিক আছে। যদিও এই ব্যাপারটা আমি জাস্ট তোমাদের কনসেপচুয়াল একটা ক্ল্যারিটির জন্য বললাম, কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু নাম্বার আর নিউমেরালকে আলাদা করে কিছু বলবো না, আমরা সিনোনিমাসলি ইউজ করব। এরপরে আমরা সিনোনিমাসলি ইউজ করব। ওকে, চলো। 1 ডিজিট নাম্বার, যখন কোনো কনসেপ্টকে রিপ্রেজেন্ট করার জন্য একটা নাম্বারকে ইউজ করছি, একটা ডিজিটকে ইউজ করছি, তখন সেটা একটা নাম্বার বা নিউমেরাল হিসাবেই ট্রিট হবে, এটাই আমি বলতে চাইছি। কিন্তু যখন কোনো, যদি বলি যে আমার 536 লিখতে হবে, এই 5টা একটা ডিজিট, এই 3টা একটা ডিজিট, এই 6 একটা ডিজিট, কিন্তু যদি বলি ছটা ছটা কুকুর আছে ওখানে, তাহলে এই 6টা হয়ে যাবে হচ্ছে একটা নাম্বার বা নিউমেরাল। ওকে, এই প্রশ্নগুলো ছোটখাটো পরীক্ষায় দিয়ে থাকে, তবু তোমরা একবার দেখো কি বলছে। হাউ মেনি ডিজিটস, এর মধ্যে কটা ডিজিট আছে? 891075.021300। উত্তর দাও, সবার উত্তর চাই, ইচ অ্যান্ড এভরিওয়ান, ভুল হোক ঠিক হোক ডাজন্ট ম্যাটার, উত্তর দাও, যার যা মনে হচ্ছে বলো। 13, 12, আমি লিখতে থাকি, 13, 12, 13, বাকিরা? 8, 6। ওকে, কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি, বাট দেখি তবুও। এবার এইগুলো ঘুরে ফিরে আসছে, এবার আমি অ্যান্সারে যাই, রাইট? এবার এটা কারেক্ট অ্যান্সারে যাই। তো কারেক্ট অ্যান্সার আমি পেয়ে গেছি, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে 6। ওকে, কেন? দেখো এখানে কতগুলো ডিজিট আছে বুঝতে হলে, 13, 10 দরকার নেই, ভুল হচ্ছে, আর গুলো ভুল হচ্ছে, 10ও ভুল আছে, 6 হবে, 6। দেখো এখানে পয়েন্টের আগে কি কি আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা ডিজিট। পয়েন্টের পরে কি আছে? 1, 2, 3, 4, 5, 6। পয়েন্টের পরে কটা ডিজিট আছে? 6টা না 4টে? পয়েন্টের পরে 6টা না 4টে ডিজিট আছে? কাউন্ট করলে 6টা, কিন্তু
অ্যাকচুয়ালি 4টে আছে, এই দুটো নেই, একদম শেষের জিরোর কোনো ভ্যালু নেই। ওকে, কারণ আমি তো এটাকে এইভাবেও লিখতে পারতাম, একই জিনিসকে 0 2 1 3 1 2 3 4টে জিরো দিতে পারতাম, কিন্তু দেওয়ার মানে কি এই জিরো করে তো কোনো ভ্যালুই নেই, সুতরাং 4টে পয়েন্ট আছে। কিন্তু আরো ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে আমি যদি বলি যে কতগুলো ডিজিট আছে, ডিজিট কোনো ডেসিমেল নাম্বার, কোনো ডেসিমেল বা ফ্র্যাকশন নাম্বারে শুধু পূর্ণ সংখ্যার অঙ্কগুলো, মানে যেগুলো ইন্টিজার পার্ট আছে, যেগুলো পয়েন্টের বাঁ দিকে রয়েছে, সেইগুলোকে কাউন্ট করে হয়। তার মানে এখানে কত ডিজিট আছে? 6 ডিজিট নাম্বার। বোঝা গেছে? আশা করি এটা নিয়ে কারোর সমস্যা নেই। পরেরটাই যাচ্ছি। বেশ, এই জিনিসটা সেইভাবে পরীক্ষায় কোনোদিনও আসেনি, বাট আমি খুব ছোট করে এই জিনিসটা একটু বলে দেবো, একদম ছোট করে একটা আইডিয়া দিয়ে রাখবো। বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম হয়, আমরা জানি, যারা কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে যারা যারা আছো তারা তারা জানো। কারা কারা জানো নাম্বার সিস্টেম, বুলিয়ান, অ্যালজেব্রা শিখেছো নিশ্চয়ই, অনেকেই শিখেছো। আমার ধারণা যে যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছো তারা এগুলো জানো, বা ইঞ্জিনিয়ারিং এর আছো তারা তো ডেফিনেটলি জানো। আমি তাও বলে দিচ্ছি। আগেরটা কি রিপিট করব? আগেরটা ওই তো, সেটাই যে বললাম, পয়েন্টের আগের গুলো শুধু নাম্বার অফ ডিজিট কাউন্ট করতে বললে পয়েন্টের বাদিকের গুলো কাউন্ট করবে, পয়েন্টের ডান দিকের গুলো না। আচ্ছা, দেখো নাম্বার সিস্টেম, ডেসিমেল নাম্বার সিস্টেম। ডেসিমেল নাম্বার সিস্টেম কি বলছে? ডেসিমেল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 10। 10 মানে কি? কেবলমাত্র 10টা ডিজিট নিয়ে কাজ হয়। আমরা রেগুলার ইউজের জন্য যে নাম্বার সিস্টেমটা ইউজ করি, দ্যাট ইজ ডেসিমেল নাম্বার সিস্টেম। কি কি আছে? 0 1 2 3 4 5 6 7 8 9, আপ টু 9। ঠিক আছে, এবার যদি বলি বাইনারি নাম্বার সিস্টেম কি, দেখো ডেসিমেল মানে কি, ডেসি মানে কি, ডেসি মানে 10, বাই মানে কি 2, তার মানে এখানে দুই নিয়ে, দুটো কেবলমাত্র ডিজিট নিয়ে কাজ হবে। কি কি? 0 1। ইনফ্যাক্ট যারা ইয়েতে পড়েছিলে, যারা ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ডে, তারাও পড়ে থাকবে আমার ধারণা, ইলেকট্রনিক্সও থাকে। ওকে, অক্টাল নাম্বার সিস্টেমে কি? অক্টাল নাম্বার সিস্টেম মানে, অক্টা মানে কি 8, অক্টা মানে 8, কেবলমাত্র 8টা ডিজিট নিয়ে নাম্বার তৈরি হবে, যেরকম 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত। আমি জানি অনেকের এইগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, বাট এগুলো খুব সিম্পল জিনিস, যেভাবে বলছি সেভাবে শোনো। হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল মানে কি? হেক্সা মানে 6, ডেসিমেল মানে 10, মানে 16। এবার ভাবো, বেস 16, সমস্যা কোথায়? সমস্যা কোথায়? 0 1 2 3 4 5 6 7 8 9 হয়ে গেল। তারপরে আমি কি করব? আচ্ছা, তারপরে কি আমি এ বি সি ডি ই এফ নিয়েছি? আচ্ছা, এখানে কি এ বি সি ডি না নিয়ে 10 11 12 13 14 15 16 এইসব নেওয়া যেত? নেওয়া যেত কি? হ্যাঁ কি না? নেওয়া যেত না। আমি আস্তে আস্তে আসছি ব্যাপারটা, কেন নেওয়া যেত না সে ব্যাপারটা ক্লিয়ার করছি। যেমন ধরো, ডেসিমেল নাম্বার সিস্টেম কিরকম দেখতে হবে? ফিজিক্সে, ইলেকট্রনিক্সে ছিল একদম। যেমন ধরো 2 8 5 7 6 0, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। কারণ এখানে যেই কটা সংখ্যা ইউজ হয়েছে, প্রত্যেকটাই কিন্তু তোমার, প্রত্যেকটাই কিন্তু তোমার আহ, এই 10টা ডিজিটের মধ্যেই কিছু একটা। বাইনারি নাম্বার সিস্টেম মানে কি? বাইনারি নাম্বার সিস্টেম মানে হচ্ছে কেবলমাত্র 0 আর 1 দিয়ে শুরু হবে, মানে তৈরি হবে নাম্বার 0 1 1 0 1 1 1 0 1, এরকম একটা কিছু। ঠিক আছে, এটা হয়ে গেল কি বাইনারি নাম্বার সিস্টেম। হ্যাঁ, অ্যাকচুয়ালি এর ভ্যালু 10, কিন্তু সুদীপ্ত বা সুদীপ্তা যাই হোক না কেন, আমি অ্যাকচুয়ালি এই কিছু নামের স্পেলিং আছে, এটা না বাংলা মানে বোঝা যায় না ঠিক ক্লিয়ারলি। তো যাই হোক, এর ভ্যালু 10, সুদীপ্ত ঠিকই বলেছো, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি এখানে 10 পার্টিকুলার লিখতে পারবো না, লিখলে একটা কনফিউশন অ্যারাইজ হবে, সেই জন্যই এটা লিখি না। এবার ধরো অক্টাল নাম্বার সিস্টেম কি? 2 8 1 5, আচ্ছা 2 7 1 5 6 0 5, এরকম যদি একটা নাম্বার থাকে, এটাকে আমি বলতে পারবো অক্টালে। আচ্ছা সুদীপ্ত, বেশ।
ফাইন, মাথায় থাকবে। আচ্ছা, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম মানে কি? যেখানে হচ্ছে আমরা 16টা ডিজিট নিয়ে নাম্বার, 16টা ডিজিটের কম্বিনেশনে আমরা নাম্বার তৈরি করি, রাইট? কিরকম ব্যাপারটা একটু দেখো। যে ধরো আমাকে একটা নাম্বার সিস্টেম বলেছে যে 0 1 2 3 4 5 6 7 8 9 ABCDEF দিয়ে তৈরি হয়েছে। তার মানে কি? ধরো এরকম আছে 5 8 AC 2D 5। এবার ধরো আমি যদি বলতাম না আমি এ লিখবো না, 10 লিখবো, সমস্যা কি হতো আমি সেটাও বলে দিচ্ছি। ধরো এর জায়গায় আমি 10 লিখলাম, সি এর জায়গায় কি হবে তাহলে? ভাবো, বলো, এ যদি 10 হয় সি কত হবে? ধরে নাও রিজনিং এক ধরনের। না না, একটা নাম্বার ধরো বলা আছে, সেক্ষেত্রে তুমি সাজাতে পারবে না, তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে না। 12 13 12, রাইট। 13 নয়, 12। দেখো এ যদি 10 হয় বি হচ্ছে 11 হবে, সি 13 হবে, এই সি 12 হবে। আচ্ছা, 2 2 এর মতো থাকবে, ডি কত হবে তাহলে? ডি 13 হবে, 5। এবার দেখো তুমি এইরকম নাম্বারটাকে লিখলে সমস্যা কোথায়? সমস্যা কোথায় এবার বোঝো। 5 ঠিক আছে, 8 ঠিক আছে, আচ্ছা এটা 1 আর 0 তো হতে পারতো ইন্ডিভিজুয়ালি। এটা কি 10 না 1 আর 0? আমার কথা বোঝা যাচ্ছে? 1 আর 0 কিন্তু আলাদা দুটো ডিজিট, কিন্তু 10 হচ্ছে আলাদা একটা জিনিস। এখানে সি এর জায়গায় 12 লিখেছি, এটা তো আমি ভুল মিস রিডিং করে 1 আর 2 ও ধরে নিতে পারি, 12 না ধরে। বুঝতে পারছো আমার কথা বোঝা যাচ্ছে? সি এর জায়গায় 13 না ধরে এটাকে 1 আর 3 ও ধরে ফেলতে পারতাম ডি এর জায়গায়। বলবো বেসের ব্যাপারটা আমি আসছি, আমি একটা প্রশ্ন করব তারপরে বেসের ব্যাপারটা বলবো। এখন বেসের ব্যাপারটা বলে দিলে প্রশ্নটার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, ঠিক আছে? বেস মানে সিম্পলি বোঝো যে কতগুলো ডিজিটের কম্বিনেশনে ওই নাম্বার সিস্টেমে যে কোনো নাম্বার তৈরি হতে পারে। মানে বেস যদি 10 হয় তাহলে হচ্ছে কেবলমাত্র 10টা ডিজিটের কম্বিনেশনেই নাম্বার তৈরি হতে পারে। বেস যদি 2 হয় তাহলে ওই নাম্বার সিস্টেমে, মানে বাইনারি নাম্বার সিস্টেমের বেস 2 মানে কেবলমাত্র 0 আর 1 এই দুটো ডিজিটের কম্বিনেশনে তুমি তৈরি করতে পারবে। ওকে, একদম ঠিক বলেছো মুকেশ, এটা তখন ডেসিমেল হয়ে যাবে। আমাকে হেক্সাডেসিমেলে রাখতে গেলে আমাকে এই ফরম্যাটেই লিখতে হবে, কারণ না হলে আমার কনফিউশন হবে এটা এ মানে 10 নাকি 1 আর 0, এটা 12 না 1 আর 2, এটা 13 না 1 আর 3। আই গেস ক্লিয়ার হয়েছে সবার? এবার আমাকে বলতে হবে এইটা কি নাম্বার সিস্টেমে আছে। 1 0 0 1 1 1 0, প্রথমটা একদম নাম্বার ওয়ানটা কি নাম্বার সিস্টেমে আছে, প্রথমেরটা কি নাম্বার সিস্টেমে আছে? চিন্তা নেই, আমরা এখানে প্র্যাকটিস করবো দেবাশিস, তার মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটু, আমরা আবার এক্সপ্লেন করবো, এখানে তো প্র্যাকটিস করছি। বলো এটা কি নাম্বার সিস্টেমে আছে? বাইনারি। আচ্ছা, আর? বাইনারি 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 বাইনারি, সবাই বাইনারি বলছে, বেশ, বেশ 2 বাইনারি। সমস্যা হচ্ছে এটার অ্যান্সার হবে cannot be determined, আমি বলতে পারবো না। সেকেন্ড ডেসিমেল, আমি আগে প্রথমটা শেষ করি। বাই ডিফল্ট ধরে নিলে কি করে এটা বাইনারি হবে? ঠিক বলেছো, কিছু টুইস্ট না থাকলে তো আমি প্রশ্নটা দেইনি। অ্যান্ড ডেসিমাল, অ্যান্ড অক্টাল, অ্যান্ড হেক্সাডেসিমাল, ওকে, তাহলে ঠিক আছে। এটা ডিসাইড করা যাবেই না, কারণ দেখো তুমি 1 আর 0 দিয়ে তৈরি হয়েছে বলে তুমি বাইনারি বলে দিলে কেন? 1 আর 0 তো বাইনারির মধ্যেও আছে, 1 আর 0 তো অক্টালেও আছে।
1 আর 0 তো হেক্সাডেসিমেলও আছে। হাউ কুড বি ও শিওর যে এটা বাইনারিতেই আছে? কি করে তুমি শিওর হচ্ছ? এই 1 আর 0 যে বাইনারিরই 1 আর 0 তুমি কি করে ধরলে? সব খারই ক্ষারক, সব ক্ষারক ক্ষার নয় ভাই। 0 আর 1 দিয়ে তৈরি হলে সেটা বাইনারি হবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু বাইনারি হলে সেটা 0 আর 1 দিয়ে তৈরি হবে সেটা গ্যারান্টি আছে। উল্টোটা ঠিক, বাইনারি হলে সেটা 0 আর 1 দিয়ে তৈরি হবে, কিন্তু 0 আর 1 দিয়ে তৈরি হলেই যে সেটা বাইনারি হবে কে মাথা দিব্যি দিয়েছে? ওকে, তাই না? আমার কথাটা ক্লিয়ার হলো? 0 আর 1 তো সব নাম্বার সিস্টেমে আছে, তাহলে শুধু এটা বাইনারি কেন, এই পার্সিয়ালিটি কেন করছো? আর কোনো ডিজিট নেই বলে কেন? অক্টাল বলা যাবে না, যে কোনো কিছু হতে পারে। একদম সৌভিক একমাত্র কারেক্ট অ্যান্সার দিয়েছে, সৌভিক সরকার, একদম। এর পাশে এই বেসটা লিখতে হয়, আমি বলছিলাম না বেসটা কি, বলছিলাম না কেন ক্লিয়ার করে? বেসটা এবার বোঝো। যতক্ষণ তুমি ব্র্যাকেট দিয়ে 2 লিখে না দেবে ততক্ষণ পর্যন্ত এইটা সব রকম নাম্বার সিস্টেমে আছে। ইট ইজ বাইনারি as well as decimal as well as octal as well as hexadecimal। ওকে, তাহলে বলো পরেরটা কোন কোন নাম্বার সিস্টেমে থাকতে পারে? 8 9 7 6 5 এটা কোন নাম্বার সিস্টেমে আছে, বা কোন কোন নাম্বার সিস্টেমে থাকতে পারে এটা ভেবে বলবেন। প্রভাকরের অ্যান্সার পেয়েছি, ডেসিমেল অর হেক্সাডেসিমেল। ওকে, ডেসিমেল অর হেক্সাডেসিমেল অরিজিত বলছে। প্রথম দিকে আমি অ্যান্সার ঠিকঠাক পেয়ে গেছি, কোনোটাই না। এটা কোনোটাই তো না, ঠিক আছে, বাট কোনটা কোনটা হতে পারে আমি সেটাই জিজ্ঞেস করেছি। এটা আইদার ডেসিমেলে থাকবে বা হেক্সাডেসিমেলে থাকবে, রাইট? না, হেক্সাডেসিমেলও থাকতে পারে। হেক্সাডেসিমেলের মধ্যেও 9 পর্যন্ত সব কটা ডিজিট প্রেজেন্ট, কিন্তু অক্টাল হতে পারবে না, বাইনারি হতে পারবে না, কারণ বাইনারি 1 বা 0 ছাড়া তৈরি হবে না। অক্টালও তাই, অক্টাল 7 পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়। অক্টালও হবে না, শুধু বাইনারি নয়, অক্টালও বাদ। ওকে, তো বোঝা গেল এটা কোন নাম্বার সিস্টেমে আছে, এটা কোন নাম্বার সিস্টেমে আছে। তাড়াতাড়ি বলবে, এবার আমি পেজ নেবো একটু। লাস্ট 15 মিনিট একটু কয়েকটা জিনিস আমি একদম না করালে না, সেগুলো একটু করিয়ে দেবো, আজকে শেষ করবো এই জায়গাগুলো। লাস্ট একটা একমাত্র ওয়ান অ্যান্ড অনলি হেক্সাডেসিমেল, কারণ এ বি সি ডি ইত্যাদি এগুলো অন্য কোনো নাম্বার সিস্টেমে তো ইউজ হয় না। লাস্ট একটা, লাস্ট একটা কি কি থাকতে পারে? লাস্ট একটা থাকতে পারে ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল, এই তিনটেতে থাকতে পারে। Done? তাহলে মোটামুটি একটা আইডিয়া পেলে, নাম্বার দিলে অন্তত আইডিয়া করে বলতে পারবে যে এটা কি নাম্বার সিস্টেমে আছে। বেস দেখবে সবসময়, যদি বেস এইরকম ভাবে বেস দেওয়া থাকে, যদি আমি বলি যে এই দুটোর মধ্যে এটা কোনটা, যদি আমাকে এরকম দেওয়া থাকতো 7 6 5 3 4 0 1, এবং বলে যদি এটা 8 দেওয়া থাকতো, তাহলে আমি বলতাম অক্টালে আছে। Okay? এগোচ্ছি, খুব সোজা একটা জিনিস বলবো, এটা নিয়ে আমি খুব বেশিক্ষণ সময় নষ্ট করবো না, খুব সোজা একটা জিনিস বলবো। দেখো, আমাকে যদি বলে 128 কিভাবে তৈরি হয়েছে, আমি জানি অনেকে তোমরা হয়তো কনসেপ্ট ব্যাপারটা খুব একটা গুরুত্ব দাও না, বা কনসেপ্ট নিয়ে খুব একটা মাথা ঘামাও না,
বাট আমাকে প্রথম চ্যাপ্টারটা একটু কনসেপচুয়াল করাতেই হবে। আমি জানি অনেকের হয়তো ব্যাপারটা একটু বোরিং লাগতে পারে, বাট প্লিজ একটু। বেস মানে হচ্ছে, আমি বারবার বলছি, বেস মানে ওই নাম্বার সিস্টেমে কতগুলো ডিজিট আছে। যেমন বেস যদি 2 হয় বাইনারির, তার মানে হচ্ছে 1 আর 2 কেবলমাত্র, সরি 0 আর 1 কেবলমাত্র এই দুটো ডিজিট আছে। কোনো নাম্বার সিস্টেম অক্টালে থাকে তাহলে হচ্ছে তার মধ্যে 8টাই ডিজিট আছে, 0 1 2 3 4 5 6 7। ঠিক আছে। 128 কিভাবে তৈরি হয়েছে? 128 হচ্ছে 100 প্লাস 20 প্লাস 8 দিয়ে শুরু হয়, তৈরি হয়েছে। আরো ক্লিয়ারলি যদি বলতে চাই, এটা 1 ইন্টু 100, 2 ইন্টু 10, 8 ইন্টু 1 দিয়ে তৈরি হয়েছে। আরো ক্লিয়ারলি যদি বলতে চাই, এটা 1 ইন্টু 10 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1 প্লাস 8 ইন্টু 10 টু দি পাওয়ার 0, এটা দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, একদম। আমি ডিটেলসে করানোর চেষ্টা করবো যদি তোমাদের কোনো প্রবলেম না থাকে। একদম। বলতে পারো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ খানিকটা। আহ, আমিও কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে, তো তার জন্য করাচ্ছি যে এসব তা নয়, তাও ভেবো না আবার। জাস্ট আমি এগুলো প্রয়োজন আছে বলেই বলছি। নাম্বার ফরমেশনটা খুব দরকার জানো। এবার আমি এত ডিটেলসে এখন যাব না, কিন্তু আপাতত এইটা যদি কেউ জানো তাহলে এই ব্যাপারটার সঙ্গে রিলেট করতে পারবে, আদারওয়াইজ আমি পরে রিলেট করে দেবো। একদম। ক্লাস 5-এ আছে, কিন্তু সেই 5-এর প্রশ্ন যদি তোমাদের জিজ্ঞেস করি, অনেক প্রশ্ন আটকে যাবে, আমি গ্যারেন্টি দিতে পারি, একদম গ্যারেন্টি দিয়ে। কারণ আমি যেমন কতগুলো ডিজিট আছে জিজ্ঞেস করলাম, ওটা তো 4 5-এও না, আরো নিচু ক্লাসের প্রশ্ন, 4-এর প্রশ্ন সম্ভবত। তাও কিন্তু 99% ভুল অ্যান্সার এসে, একজন শুধু ঠিক অ্যান্সার দিয়েছিল, একজন 6 লিখেছিল। তো ওইভাবে ব্যাপারটা ভেবো না। প্রশ্ন যখন আসছে তখন 5-এর প্রশ্ন করতে হবে আমাদের। ফেস ভ্যালু, প্লেস ভ্যালু, এই দুটো জিনিস আমাদের জানতে হবে। ফেস ভ্যালু বাংলা কি? অভিহিত মান। প্লেস ভ্যালুর বাংলা মান মানে হচ্ছে স্থানীয় মান। এবার দেখো, ফেস ভ্যালুকে আমরা অনেক সময় লোকাল ভ্যালুও বলি, আর প্লেস ভ্যালুকে প্লেস ভ্যালু বলি, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। খুব সিম্পল ভাবে বোঝো, আমি যদি একদম সিম্পলেস্ট ওয়েতে যদি বোঝানোর চেষ্টা করি তাহলে এইভাবে ভাবো। ফেস ভ্যালু বা লোকাল ভ্যালু, যদি একটা নাম্বার দেওয়া থাকবে তোমার কাছে, এরকম একটা নাম্বার দিয়ে দিল, বললো অমুক নাম্বার, যেমন এখানে আমি এটা নিয়েছি, তোমরা যে কোনো একটা নাম্বার নিতে পারো। সেই নাম্বারের ক্ষেত্রে প্রশ্নে তোমাকে নাম্বারটা পার্টিকুলারলি বলা থাকবে, বলে বলবে যে 4-এর এই যে এইটার মধ্যে যে 4 আছে, সেই 4-এর ফেস ভ্যালু বা লোকাল ভ্যালু কত। ফেস ভ্যালু, ফেস ভ্যালু বা লোকাল ভ্যালু মানে ওই ডিজিটটাই। 4-এর ফেস ভ্যালু বা লোকাল ভ্যালু 4 নিজেই। 1-এর ফেস ভ্যালু বা লোকাল ভ্যালু কত? 1 নিজেই। বোঝা যাচ্ছে? আয়নায় যখন ফেস দেখো, কি দেখো? নিজেকেই দেখতে পাও তো। যদি পেছনে ভূত ভূত না থাকে তাহলে নিজেকেই দেখতে পাও তো। তাহলে আবার কি আছে? ফেস ভ্যালু মানে হচ্ছে ওইটা নিজেই। এভাবে মাথায় রাখো। ওকে? তাহলে 4-এর ফেস ভ্যালু 4 নিজেই, 1-এর ফেস ভ্যালু 1 নিজেই। আমাকে যদি বলতো 5-এর ফেস ভ্যালু কত? 5 নিজেই। অসুবিধা কি আছে? কিন্তু সমস্যা হয় অনেকের প্লেস ভ্যালু নিয়ে। প্লেস ভ্যালু মানে কি? প্লেস মানে হচ্ছে ওর পজিশন কোথায় আছে দেখতে হবে। ওর পজিশন কোথায় আছে 4-এর প্লেস ভ্যালু। যদি সবচেয়ে সোজা উপায় আমাকে বলো যে আমি শিখবো, তাহলে হ্যাঁ, প্রকৃত মান বলতে পারো, অভিহিত মানও বলে, যে কোনো একটা বলতে পারো, কোনো অসুবিধা নেই, প্রকৃত মান বলতে পারো। আরে যদি ভূত থাকলে নিজেকে দেখবো, হ্যাঁ, নিজেকে দেখবে, সঙ্গে ভূতকেও দেখতে পারো। আচ্ছা, যাই হোক, 4-এর প্লেস ভ্যালু কত? 4-এর প্লেস ভ্যালু মানে হচ্ছে আগে 4 বসালে, বসানোর পর দেখো যে ওর পরে কতগুলো ডিজিট আছে। একটা, দুটো, তিনটে ডিজিট আছে, তাই তিনটে শূন্য বসিয়ে দাও। ক্লিয়ার? ক্লিয়ার সবার? যদি ক্লিয়ার না হয় আরেকটা বলে দিই। ধরো 1-এর প্লেস ভ্যালু বের করতে বলেছে। 1 দেখলে এখানে আছে, তার আমি 1 বসালাম। তারপরে কি করব? কতগুলো ডিজিট আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাই 8টা শূন্য বসিয়ে দিলাম। 1 2 3 4 5 6 7 8, মানে ওর পরে কতগুলো ডিজিট আছে ততগুলো শূন্য বসাবে।
ক্লিয়ার? এবার আমার প্রশ্ন হচ্ছে এখানে 9 এর প্লেস ভ্যালু কত? 9 এর প্লেস ভ্যালু কত? তাড়াতাড়ি বলবে। 9 এর প্লেস ভ্যালু কত? স্যার কোনো দেখতে পাচ্ছি না। স্যার কি দিচ্ছ? ছয় 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 কি লিখছো? 9 এর প্লেস ভ্যালু 6 লিখছো কেন? 9 এর প্লেস ভ্যালু হচ্ছে 9। খন্ড কিছুর অ্যান্সার দিচ্ছেন বুঝতে পারছি। 9 তারপরে কটা ডিজিট আছে? 1 2 3 4 5 6। আচ্ছা 6টা শূন্য। তো এত শর্টে লিখলে হবে? 3 এর প্লেস ভ্যালু কত? চারের প্লেস ভ্যালু 4 তো দেখতেই পাচ্ছি না। মানে তুমি বলছো 4 নেই সেক্ষেত্রে? সেক্ষেত্রে 4 এর প্লেস ভ্যালু 0 হবে যদি না থাকে। আচ্ছা 3 এর প্লেস ভ্যালু কত? দেখো 3 এর এখানে দুটো প্লেস ভ্যালু আছে। এক তো 3 এখানেও আছে, আবার এখানেও আছে। তাহলে ওটা আমি বলে দিচ্ছি, আমি ওটা বলতাম এরপরে। 3 এর পরে 1 2 3 4 5। 1 2 3 4 5 এটাও হবে, বা 3 নিজেও হবে। ওকে, দুটোই হবে। প্রশ্ন যদি এরকম থাকে তাহলে আইদার দুটোই অপশনে থাকবে, নয়তো যে কোনো একটা অপশনে থাকবে। তো যেটা অপশনে থাকবে সেটা তুমি নেবে। আচ্ছা এবার বলি, কোন সংখ্যা এমন আছে, কোন সংখ্যা বা কোন ডিজিটের প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু সেম, অলওয়েজ সেম হবে? কোন ডিজিটের প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু প্রশ্নে এসেছিল অলওয়েজ সেম হয়? কোন এমন সংখ্যা আছে বা কোন এমন ডিজিট আছে যেটা প্লেস ভ্যালু ও ফেস ভ্যালু অলওয়েজ সেম? বলতে পারবে? একটা পার্টিকুলার ডিজিট আছে। জিরো, ওয়ান, জিরো, জিরো। জিরোর প্লেস ভ্যালুও যা ফেস ভ্যালুও তাই। জিরো যেখানেই থাকুক না কেন, তারপরে ধরো এইরকম একটা সংখ্যা আছে 1890543। জিরোর, বলো এখানে জিরোর প্লেস ভ্যালু কত? জিরো, তারপরে তিনটে জিরো, তারপরে এটা তো জিরোই। আর জিরোর ফেস ভ্যালু বা লোকাল ভ্যালু কত? জিরো নিজেই। সুতরাং জিরো এমন একটা ডিজিট যার প্লেস ভ্যালু ফেস ভ্যালু অলওয়েজ সেম। ক্লিয়ার? পরেরটাই যাচ্ছি। টাইপস অফ নাম্বারে যাই একটু। নাম্বারের ক্ষেত্রে যদি আমি বলি, লাস্ট ডিজিটের ক্ষেত্রেও হবে, কিন্তু সেটা পার্টিকুলার একটা কেসে, মানে সব সময় নয়। মানে সেটা কোনো পার্টিকুলার ডিজিট নয়, আমি এটাই বলতে চাইছি। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা কি? এটা আমাদের প্রশ্ন আসে এইগুলোর থেকে। কিরকম প্রশ্ন আসে আমি সেটাও বলে দিচ্ছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডাব্লিউবিসিএস এর। স্বাভাবিক সংখ্যা মানে কি? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে কি? 1 2 3 এরকম যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা, এবং সেগুলো ধনাত্মক সংখ্যা মানে পজিটিভ নাম্বার হতে হবে। তবে, থ্যাংক ইউ, যে কোনো
যে কোনো পজিটিভ নাম্বার হবে এবং যে কোনো পূর্ণ সংখ্যা, পজিটিভ নাম্বার এবং পূর্ণ সংখ্যাগুলো যা যা আছে সব হচ্ছে ন্যাচারাল নাম্বার। অখণ্ড সংখ্যা মানে কি হোল নাম্বার। আমাদের অলরেডি ন্যাচারাল নাম্বারের মধ্যে সবকটা পূর্ণ সংখ্যা এবং পজিটিভ নাম্বারগুলোকে অ্যাড করে রেখেছিলাম, তার সঙ্গে যদি জিরোকে অ্যাড করে দাও তাহলে একটা অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারের সেট তৈরি হবে। ক্লিয়ার? এবার হচ্ছে পূর্ণ সংখ্যা মানে কি ইন্টিজার। ইন্টিজার মানে কি, দেখো হোল নাম্বারের মধ্যে আমার জিরো এবং সব পজিটিভ সংখ্যাগুলো তো ছিলই পূর্ণ সংখ্যাগুলো, আমি এবার নেগেটিভ পূর্ণ সংখ্যাগুলোকেও ওর মধ্যে যোগ করে দিলাম, তাহলে তৈরি হয়ে গেল হচ্ছে ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার কিন্তু পূর্ণ সংখ্যা তো হবেই, কিন্তু কোনো পয়েন্ট থাকবে না তার মধ্যে, কিন্তু তা সত্ত্বেও এটাও জানতে হবে যে সেটা নেগেটিভও হতে পারে। সবসময় যে পজিটিভ হবে দ্যাট ডাজন্ট ম্যাটার, মানে পজিটিভ না থাকলেও কিন্তু সেটা পূর্ণ সংখ্যা হতে পারে, ইন্টিজার হতে পারে। ওকে, মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার কি? রেশনাল নাম্বার মানে হচ্ছে যে যে সংখ্যাকে আমরা এ বাই বি এর আকারে প্রকাশ করতে পারি, যে যে সংখ্যা আমরা এ বাই বি এর আকারে প্রকাশ করতে পারি, কিন্তু মনে রাখতে হবে বি মানে নিচে যেটা থাকছে সেটা কোনোদিনও জিরো হতে পারবে না। ক্লিয়ার? নিচে যেটা থাকছে সেটা কোনোদিনও জিরো হতে পারবে না। ক্লিয়ার? এবার তাহলে কি আমি বলবো যে 12 কি আদৌ রেশনাল নাম্বার? 12 কি রেশনাল নাম্বার? ইয়েস অর নো? আমি কিন্তু এ বাই বি এর ফরম্যাটে লিখতে না পারলে সেটাকে কোনোদিনও রেশনাল নাম্বার বলতে পারবো না। আমি সেই হিসাবে জিজ্ঞেস করছি 12 কি এ বাই বি এর ফরম্যাটে লেখা যায়? তবে এটা রেশনাল নাম্বার। 12 কি রেশনাল নাম্বার? রেশনাল নাম্বার মানে যে যে নাম্বারকে আমি এ বাই বি এই ফরম্যাটে লিখতে পারবো। এবার 12 কে কি আমার সিম্পল প্রশ্ন এ বাই বি এর ফরম্যাটে লেখা যায়? ইয়েস অর? ইয়েস ইয়েস ইয়েস, একদম ভাস্কর কারেক্ট, বাকিরাও ভাস্কর নাকি? হ্যাঁ ভাস্কর কারেক্ট, আর বাকিরাও কারেক্ট। সাবিত্রী কারেক্ট একদম। 24/2 অমিত শাহ কারেক্ট একদম। এটাকে আমরা 12/1 লিখতে পারি, এটাকে আমরা 24/2 লিখতে পারি। ওকে, এখানে আমরা ইনফ্যাক্ট ইনফ্যাক্ট 18/1/5 লিখতে পারি, 1.5। নিচে নেগেটিভ, নিচে জিরো হবে না বলেছে, পয়েন্ট তো থাকতেই পারে। এটা করলেও দেখো 1.5 দিয়ে ভাগ করে দেখো, তাই হবে। Okay. তার মানে আমি পূর্ণ সংখ্যা, এটা নেগেটিভ হোক জিরো হোক, এটা বলতে পারি 2/9 তো হবেই, কোনো সমস্যা নেই। যে কোনো পূর্ণ সংখ্যাকে তুমি বাই 1 করে দিলেই তো সেটা একটা এ বাই বি এর ফরম্যাট চলে আসছে। √36, √36ও রেশনাল নাম্বার। কেন? কারণ √36 মানে কি? √36 মানে 6, 6কে আমরা লিখতেই পারি 6/1। আচ্ছা, এবার অমূলদ সংখ্যাটাকে বলি, তারপরে আমি এই জিনিসটা এইটার কথা বলছি, আসছি। এটা হচ্ছে কি আবৃত দশমিক, কারণ এটা রিলেট করে বলতে হবে। অমূলদ সংখ্যা মানে কি? যেগুলো পয়েন্টের পরে কোনোদিনও দেখা যাচ্ছে শেষই হচ্ছে না, চলছে তো চলছে, চলছে তো চলছেই, চলছে চলছেই, কোনো শেষ নেই, এই রকম সংখ্যা হচ্ছে ইররেশনাল নাম্বার। √5 করে দেখো, √3 করে দেখো, √2 করে দেখো, কিউব রুট অফ 7 করে দেখো, কিউব রুট অফ 5 করে দেখো, কিউব রুট অফ 11 করে দেখো। এইসব নাম্বারগুলো যদি ভ্যালু বের করো ডেসিমেলে, দেখবে চলছে তো চলছেই, চলছে তো চলছেই, পয়েন্টের পরে কোনো প্রপার কিছু ভ্যালু পাচ্ছ না। এবং আরো মজার ব্যাপার হচ্ছে পয়েন্টের পরে অনেক সময় দেখবে রিপিটেশন হয়, অনেক সময় একটা রিপিটেশন হয়। যেমন ধরো 3.14141414 ডট 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 রিপিটেশন হচ্ছে। তার মানে আমি কি বলতে পারি? 14, এটাকে বলি আবৃত দশমিক। এটাও নিচু ক্লাসে ছিল, এটাকে বলা হয় আবৃত দশমিক বা রেকারিং ডেসিমেল। এই জিনিসটা যদি থাকে তাহলে আমি কি বুঝতে পারছি? এইটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা রেকারিং ডেসিমেল নাম্বার, এবং রেকারিং ডেসিমেল নাম্বার সব সময় হবে মূলদ সংখ্যা। আবৃত দশমিক বা রেকারিং ডেসিমেল মূলদ সংখ্যা হবে।
কিন্তু এমন কোন সংখ্যা যেটা পয়েন্টের পরে অগণিত সময় ধরে চলে যাচ্ছে, ইনফাইনাইট পর্যন্ত যাচ্ছে, কোন রকম শেষ হচ্ছে না, পয়েন্টের পরে কোনো রিপিটেশন হচ্ছে না, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে অমূলদ সংখ্যা বা ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বার, পাই এমন একটা ইররেশনাল নাম্বার। এবং মজার ব্যাপার কি জানো, পাই এর যখন ভ্যালু বের করা হয়েছে রিসেন্টলি, কয়েক বছর আগে একজন চাইনিজ একজন ম্যাথমেটিশিয়ান, উনি পাই এর ভ্যালুটা বের করেছিলেন এবং উনি পয়েন্টের পরে প্রায় 10 লাখ ডিজিট ক্যালকুলেট করেছেন, কিন্তু স্টিল কোনো প্রপার রিপিটেশন খুঁজে পাননি। ইজি ক্যালকুলেশন। 22/7 এটা তাও রিপিট হয় রিয়া, একদম। এটা তাও রিপিট হয়, কিন্তু কিন্তু যদি অ্যাকচুয়াল পাই বলো, পাইয়ের কোনো রিপিটেশন নেই, পাইয়ের যে ভ্যালুটা সেটা রিপিটেশন প্রপারলি নেই। আচ্ছা, 22/7 এবার টেটে দিয়েছিল 62তম ডিজিট, ঠিক আছে। সবসময় 6 ডিজিট পর 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 রিপিট হতে থাকে অ্যাকচুয়ালি, মানে 22/7 করলে দেখবে পরপর 6 ডিজিট পর পর রিপিট হচ্ছে। আচ্ছা, বাস্তব সংখ্যা মানে কি? এই মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার কালেকশনকে আমরা বাস্তব সংখ্যা বলছি। এবার যেগুলো বুঝলাম বা শিখলাম, যেগুলো দেখলাম এতক্ষণ ধরে, সেগুলো যদি একটা পিক্টোগ্রাফিক রিপ্রেজেন্টেশন, একদম পাই ইররেশনাল নাম্বার, কারেক্ট। একটা পিক্টোগ্রাফিক ফরম্যাটে দেখে নিই। যেমন ধরো আমি যদি দেখি ন্যাচারাল নাম্বার বা কাউন্টিং নাম্বার কোনগুলো, কাউন্টিং নাম্বারও কিন্তু ন্যাচারাল নাম্বার, যেগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8। পিএইচডি করা আসলো কেন? পিএইচডি তো তো তুমি ছেড়েই দাও, ছেড়েই দাও, ঠিক আছে। এ তো অনেক ইজি জিনিস বলছি। ন্যাচারাল বা কাউন্টিং নাম্বার মানে কি? ন্যাচারাল বা কাউন্টিং নাম্বার হচ্ছে যেগুলো দিয়ে আমি গণনা করতে পারি, পূর্ণ সংখ্যা হবে এবং পজিটিভ নাম্বার হবে, এরকম সংখ্যাগুলো, যেমন 1 2 3 4, 128, 545, 343, এরকম যে কোনো পূর্ণ সংখ্যা যদি ভাবো, সেগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। সেই ন্যাচারাল নাম্বারের সঙ্গে যদি তুমি জিরো অ্যাড করে দাও, তাহলে সেটা হয়ে যাবে হোল নাম্বার। তার সঙ্গে যদি আমি নেগেটিভ নাম্বারের সেটটাকে অ্যাড করে দিই, তাহলে হয়ে যাবে ইন্টিজার। ইন্টিজারের সঙ্গে আমি যদি এই আবৃত দশমিকের পার্টগুলোকে অ্যাড করে দিই, তাহলে হয়ে যাবে রেশনাল নাম্বার। এবং রেশনাল নাম্বারের সঙ্গে ইরেশনাল নাম্বার যদি যোগ করি, তাহলে হচ্ছে রিয়েল নাম্বার হয়ে যায়। একদম। 22/7 আমি বলছি না ইরেশনাল, আমি পাইকে ইরেশনাল বলছি। আসছি, এটা নিয়েও প্রশ্ন আছে, একটু পরে ওয়েট করো। আচ্ছা, আরেকটা জিনিস এখানে এটাও মাথায় রাখতে হবে, রিয়েল নাম্বারের পরেও আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, যেটা নিয়ে আমি এখন আলোচনা করবো না, কারণ এটা আমাদের স্কোপ অফ ক্যালকুলেশনের বাইরে। 1/0, এটা বলতে গেলে না অনেক বড় হয়ে যাবে অ্যাকচুয়ালি। যেমন ধরো যদি আমি বলি, একটু ছোট সংখ্যা নিয়ে বলি, 5/5 কত হয়? 1। 5/4 কত হয়? 1.25। 5/3 কত হবে? 1.2, তো 666 এরকম। 5/2 2.5। 5/1 5। 5/0 কত হবে? ইনফিনিটি হয়ে যাবে, বা ক্যালকুলেশনের স্কোপের বাইরে। ওকে, কারণ ভাবো ব্যাপারটা কি, 5-এর সঙ্গে 1 গুণ করলে তুমি এই 5টা পেলে, 4-এর সঙ্গে এটা গুণ করলে এই 5টা পেলে, 3-এর সঙ্গে এটা গুণ করলে এটা পেলে, 2-এর সঙ্গে এটা গুণ করলে এটা পেলে, 1-এর সঙ্গে 5 গুণ করলে 5 পেলে, 0-র সাথে কত গুণ করলে তুমি 5 পাবে? বিশাল একটা সংখ্যা গুণ করতে হবে, বিশাল সংখ্যা, যে সংখ্যাটা আদৌ এক্সিস্ট করে কিনা কেউ জানে না, ঠিক আছে। এর জন্য 1/0 হচ্ছে বেসিক্যালি বলতে পারো ইনফিনিটি। ওকে, আমি এইগুলোর মধ্যে বেশি ঢুকবো না, আমাকে ঢুকিও না, আমি এইগুলোর মধ্যে যদি ঢুকে যাই তাহলে তোমাদের পড়াশোনা হ্যাম্পার হয়ে যাবে আসল জায়গাটা। তো যাই হোক, চল, জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা কি, ইভেন নাম্বার, এগুলো নিয়ে আলোচনা করলে সারাদিন ধরে আলোচনা করা যায়, বাট আমাদের তো একটা স্কোপ অফ ক্যালকুলেশনের ব্যাপার আছে না।
জোড় সংখ্যা যুগ্ম সংখ্যা মানে কি? যেই যে সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায় বা লাস্ট ডিজিট হচ্ছে জোড় সংখ্যা থাকে, আমি এগুলো নিয়ে আলোচনা করবো না। জোড় সংখ্যা বিজোড় সংখ্যা সবাই জানো, ইভেন নাম্বার অড নাম্বার। কেউ আছো জানো না? তাহলে বলো, আমি বলে দিচ্ছি। মৌলিক সংখ্যা আমি ডিটেলসে আলোচনা করব। মৌলিক সংখ্যা মানে কি? যেই যে সংখ্যা প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা মানে প্রাইম নাম্বার এমন সংখ্যা যেই সংখ্যা এক এবং সেই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এক এবং সেই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে পূর্ণ বিভাজ্য নয়, তাকে মৌলিক সংখ্যা বলে। আমার মৌলিক সংখ্যা এখানে সবে শুরু হলো, এরপরে ডিটেলস আলোচনা করবো মৌলিক সংখ্যা নিয়ে। জিরোর সাথে গুণ করলে, হ্যাঁ করো, গুণ করলো 5 আসবে। কি করে আসবে 5? 0 আসবে তো। হ্যাঁ, রেশনাল ইরেশনাল করাবো। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা মানে যেই সংখ্যাকে এক এবং সেই সংখ্যা বাদেও অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে আমরা বলি যৌগিক সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি বলি পরস্পর মৌলিক সংখ্যা, খুব ইম্পর্টেন্ট, তোমাদের অনেকেরই এই কনসেপ্টে ঘেটে ঘ হয়ে যায় এটা নিয়ে, আমি জানি। পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা মানে একেবারেই মৌলিক সংখ্যার থেকে আলাদা। দেখো, দুটো সংখ্যা যদি এমন দুটো সংখ্যা হয় যেই সংখ্যাগুলোকে এক বাদে আর কোনো কমন নাম্বার দিয়ে ভাগ করা যায় না, সেক্ষেত্রে প্রাইম নাম্বার 57। হ্যাঁ, হতেই পারে 57, 57 না, প্রাইম নাম্বার 57 কেন? 3 আর 19 দিয়ে যায়। মনে তো ভাই রাখতেই হবে, মনে তো আহ, মনে তো রাখতেই হবে, কিছু করার নেই। আমি ওর জন্য বাংলা টার্মের সঙ্গে ইংলিশ গুলো দিচ্ছি, যাতে অসুবিধা না হয়, রিলেট করতে পারো, খুঁজতে না হয়। হ্যাঁ, এইচসিএফ এর ব্যাপারটা রিয়া, দেখো এবার ব্যাপারটা কি, এইচসিএফ বললে এখন অনেকে বুঝবে না, বা এইচসিএফ আমি বলবোও না, কারণ এইচসিএফ দিয়ে মনে রেখো না। সিম্পল বোঝো, দুটো সংখ্যার যদি এমন কোনো দুটো সংখ্যা হয় যেই দুটো সংখ্যাকে এক বাদে আর কোনো কমন নাম্বার দিয়ে ভাগ করা যাচ্ছে না। যেমন ধরো 9 আর 16, 9কে কি কি দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়। 16কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে ভাগ করা যায়, 16 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, এসসিএফ দাঁড়াও, এসসিএফ থামো একটু, এসসিএফ এর থেকে বেরো আপাতত। 0 আর 1 হচ্ছে প্রাইমও নয়, কম্পোজিটও নয়, কোনোটা। আমি আসবো, আমি ওইগুলো নিয়ে আসবো। দেখো, আমি যখন একটা জিনিস শেষ করব তখন বলবে যে কিছু বাদ গেলে, আমি শেষ করিনি কেন এখনো। এবার দেখো, এই দুটোর মধ্যে এক বাদে আর কোনো কমন ফ্যাক্টর পাচ্ছ? কোনো কমন সংখ্যা পাচ্ছ যেটা দিয়ে এই দুটোকেই ভাগ করা যায় এক বাদে? না। তাহলে এই দুটো হচ্ছে কো প্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক। কম্পারেটিভলি প্রাইম, কো প্রাইম মানে কম্পারেটিভলি প্রাইম, মানে কম্পারিজন যখন করছো তখন প্রাইম বেরোচ্ছে। 8 আর 23 কম্পারেটিভলি প্রাইম, 2 আর 5 কম্পারেটিভলি প্রাইম। মনে রাখবে, দুটো প্রাইম নাম্বার অলওয়েজ কো প্রাইম হবে, দুটো প্রাইম নাম্বার অলওয়েজ প্রো প্রাইম হবে। কিন্তু দুটো যদি কম্পোজিট নাম্বার হয় তারাও কো প্রাইম হতে পারে, যেমন 9 আর 16 কো প্রাইম এক্সাম্পল। ওকে? অনেকে একটা খুব বোকা বোকা প্রশ্ন করে, আমি জানি হয়তো তোমরা করবে না, বাট স্টিল বলে দিচ্ছি। অনেকের মাথায় এটা বোকা বোকা একটা প্রশ্ন আসে, স্যার এই কটাই কি কো প্রাইম নাম্বার, আর কোনো কো প্রাইম নাম্বার নেই? এই কটাই কি প্রাইম নাম্বার? একদমই নয়, আরো হাজার হাজার আছে। আমি কত লিখবো, কত লিখবো? কম্পোজিট নাম্বার মানে প্রাইমের উল্টোটা। যেই যে সংখ্যা এক এবং সেই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যেমন 9, 9কে 1 আর 9 দিয়ে তো ভাগ করা যায়, উপরন্তু 3 দিয়েও ভাগ করা যায়। 16কে 1 আর 16 দিয়ে তো ভাগ করা যায়, উপরন্তু 2, 4, 8 দিয়েও ভাগ করা যায়। তাহলে এটা হচ্ছে কম্পোজিট নাম্বার। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাক, তোমাদের এরপরে ক্লাস আছে মনে হয়। আচ্ছা, ক্লাস কেমন লাগলো? ক্লাস কি ঠিকঠাক লেগেছে? কারণ এরপরে আমাদের আরো অনেক কিছু বাকি আছে। এই সব প্রশ্ন প্রশ্ন আলোচনা করব, তারপরে প্রাইম নাম্বার নিয়ে আলোচনা করব, প্রাইম নাম্বারের পুরো ডিটেলস আলোচনা করব, সব হবে, চিন্তা নেই। কিন্তু আমার একটু টাইম লাগবে জিনিসটা করতে। ওকে?
ক্লাস নিয়ে কোনো বক্তব্য আছে বা কিছু প্রশ্ন আছে জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ শেষ করব আজকের মতো। তোমাদের মনে হয় পরে ক্লাসও আছে। ওকে, বেশ। আশা করি আর কোনো কোনো প্রশ্ন নেই। তাহলে আমারও গুড নাইট বলার সময় হয়ে এসেছে আজকের মতো। কোপ্রাইম মানে দুটো নাম্বারকে যদি এক বাদে অন্য কোনো কমন নাম্বার দিয়ে ভাগ করা না যায় তাহলে কোপ্রাইম হবে। নাম্বার সিস্টেমটা বেসিক ক্লিয়ার করার জন্যই আমি শুরু করি সবসময়। তো তোমাদের ক্লাস আছে কালকে, নাম্বার সিস্টেমটাই কন্টিনিউ করব, পরের উইকে আমি আবার রিজনিং শুরু করব। কোশ্চেন ইংলিশেও আছে, বাংলাতেও থাকবে, বা ম্যাক্সিমাম ইংলিশেই আছে, বাংলা আমি বলে দেবো, কোনো সমস্যা হবে না, চিন্তা নেই। চলো তাহলে আজকের মতো গুড নাইট। ভালো করে ক্লাস করো, পড়াশোনা করো ঠিকঠাক করে। কালকে আবার দেখা হচ্ছে এই টাইমেই। আর কালকে ভিডিওটাও রাখার চেষ্টা করব। রেশনাল বুঝতে পারলে রেশনাল ঠিক অপোজিট, যে নাম্বার হচ্ছে পয়েন্টের পরে দেখা যাচ্ছে আনলিমিটেড টাইম পর্যন্ত তোমার বিস্তৃত হচ্ছে, কোনো রকমের রিপিটেশন হচ্ছে না, পয়েন্টের পর চলছে এই তো চলছে এই চলছে এই তো চলছে, এরকম নাম্বার, সেগুলোকে ইরেশনাল। চলো গুড নাইট সবাইকে।